আমাদের দেশের তো অন্য প্রতিবেশী দেশগুলোতে মাংসের দাম তো কম। কোটিখানেক টাকা হয়েছিল না, অনেক বেশি, 170-এর মতন। 1,70,00,000 টাকার মাংস বিক্রি করছেন একদিনে। এই 595 টাকা না করতাম, আজকে কিন্তু আপনি গরুর মাংস খাইতেন 1200 টাকা কেজি। 2024 সালে এসে আপনার কি মনে হলো যে এই যে 595 টাকায় গরুর মাংস বিক্রি করতে? তো উনি বলছে যে দেখেন, যেহেতু রমজান মাস, আপনার বিনয়ের সাথে বিক্রি করে সব দেশে কমায় দেয়, তাহলে কি গরুর খাবারের দাম কমলে মাংসের দাম কমে যাবে। একমাত্র মাংস ব্যবসায়ীরা যে এটা সিন্ডিকেট করতে পারে না। গরুর মাংসের দাম কত, শেষ কত টাকায় কিনেছেন? গরুর মাংসের দাম নাকি প্রায়শই বাড়ে, কিন্তু বছর দুয়েক আগে একজন ব্যবসায়ী অনেক কম দামে গরুর মাংস বিক্রি করে সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিলেন। অনেক ফেসবুকে তাকে ভাইরাল খলিল বলে বলা হতো। আমাদের আজকের পডকাস্ট কথাচলকের অতিথি সেই মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। খলিল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে একটু আপনাকে যে কারণে মানুষ চেনে সেই কথা তো একটু জানতে চাইবই। আপনার মাংস ব্যবসার শুরুটা একটু জানতে চাই। আপনি তো ধরেন 2024 সালে আপনি সবাই আপনাকে চিনেছে, কিন্তু আপনার মাংস ব্যবসা আমি যতদূর জানি আরও অনেক আগের। না, 2000 মাংস ব্যবসা 2001 সালে শুরু আর কি, মানে একের কিছুদিন আগে। মানে কি চিন্তা করে মাংস ব্যবসা শুরু করেছিলেন? আসলে কোনো কিছু চিন্তা করে মাংস ব্যবসা শুরু করিনি। আমি মাংস দোকানে কাজ করতাম, মানে আমার বড় ভাইয়ের দোকানে। আচ্ছা। ওই দোকানে কাজ করতাম। তো একটা সময় চিন্তা করলাম যে যেহেতু আমাদের মাংস ব্যবসা আছে, তা একটু ব্যবসা করি, নিজেই করি, এই শুরু করলাম। আচ্ছা, 2024 সালে এসে আপনার কি মনে হলো যে এই যে 595 টাকায় গরুর মাংস বিক্রি করতে? আসলে 2024 সালে যে সময় মাংসের দামটা অনেক, মানে আপনারা জানেন যে হুট করে মাংসের দামটা বেড়ে গেছিল 2024 সালে। তো ওই মাংসের দামটা বেড়ে যাওয়ার পরে তো মাংস বিক্রি হইতো না। তার ওই টাইমে গরুর দামটা একটু কম ছিল। তা চিন্তা করলাম যে দেখি একটু কম দামে বিক্রি করে দেখি, মানে সারাটাকে আসলে কোনো এই এতটা সেল হবে বা এতটা জনপ্রিয়তা হমু, এটা আসলে কিন্তু মাথায় কাজ করে নাই। তা আসলে শুরুটাই ছিল যে সৎভাবে দেখি বিক্রি করা। তো বিক্রি করার পরে এই যে আলোচনার আপনাদের মাধ্যমে আইসা বললাম। মানে ওই যে 595 টাকায় যে মাংস বিক্রি করা শুরু করলেন, মানে তখন কি মানে দাম বেড়ে যাওয়াতে বিক্রি হচ্ছিল না মাংস? না, মাংস বিক্রি হইতো না। তা এই জন্যই আমি 595 টাকা। তখন কয়টা গরু কাটতেন ডেইলি? ওই সময় অনেকগুলা জবাই হইতো। আচ্ছা, মানে গরু থেকে যাইতো না, অনেকগুলো বিক্রি হইতো আর কি। আর যে সময় মানে দাম বেড়ে গেছিলো, যেহেতু মনে করেন আমি তো আল্লাহর মতে আগের থেকেই অনেক বেশি সেল ছিল, তো 1 ভাগে নেমে আইছে। আচ্ছা, ওই চিন্তা করে চিন্তা করলাম যে যেহেতু গরুর দামটা কম, তো একটু সেল করে দেখি। ওইভাবেই সেল করলাম আর কি। তো ওই 595 টাকায় পোষাইতো তখন? না, পোষাইছে, আপনার 3 মাস পর্যন্ত পোষাইছে। আচ্ছা, এরপরে লস হয়েছে, আচ্ছা। ভালো টাকাই লস হয়েছে। মানুষের রেসপন্স কেমন ছিল শুরুর দিকে? মানে কম দামে একটা জিনিস বিক্রি করলে তো রেসপন্স থাকবেই, কিন্তু তারপরে যেই রকম ভাবে হুমড়ি খাইয়ে পড়লো সবাই। তবে আলহামদুলিল্লাহ যে আমি মানুষের সিরিয়াল মেনটেন করে দিতে পারছি, মানে আমার স্টাফগুলো হচ্ছে দক্ষ স্টাফ ছিল। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ভালোই ছিলাম, আনন্দেই ছিলাম। কি বলতো মানুষ এসে? শুক্রিয়া আদায় করতো, তারপরে আমার খুবই ধন্যবাদ জানাইতো। আপনি দেখেন, আপনার প্রতিটা পণ্যর দামই ওই যে আমরা যে সময় 2023-এর লাস্ট দিকে মানে মাংস দামটা কমাইছি, তা আপনার ওই 24-এ তারপরে জানেন যে ওই যে ভুক্ত অধিকারের যে ডিজে মহাদা সাহেব, শফিকুজ্জামান সাহেব, উনিও আমার এখানে গেছে। ওই যে 23-24 সাল হলো, তো যাওয়ার পরে মানে আলহামদুলিল্লাহ যে মানে সবার মানে ভালোবাসা পেয়ে খুব আনন্দই আসছিলাম। তা 3 মাস পরে যায় গরুর দামটা একটু বেড়ে গেছে। বাইরে যাওয়ার পরে ওই টাইমে একটু লস খেয়েছি। আপনি 595 টাকার পর বোধহয় 100 টাকা দাম বাড়া দিয়েছিলেন। জি, 695 টাকা করছিলেন। এবং না, ওটা ছিল আপনার 1 সপ্তাহ। হ্যাঁ, 595 টানে 695 টাকা করছিলাম, ওটা ছিল 1 সপ্তাহ। তারপরে আপনি আবার একটা সংবাদ সম্মেলন করে বলছিলেন যে আগের দামে বিক্রি করব। জি, ওই সময় কি এমন? আমি সংবাদ সম্মেলন করি না, আমারে হ্যাঁ, মানে আপনাকে নিয়ে ওই আমাকে নিয়ে গেছিল পরে ওই যে ভোক্তাধিকারে এই শফিকুজ্জামান সাহেব। তো উনি বলছে যে দেখেন, যেহেতু রমজান মাস, আপনার বিনয়ের সাথে বিক্রি করে সব দেশে কমায় দেয়। তা আমি আল্লাহর কাছে শুক্রিয়া করছি যে যা
দেখি, যদিও লস হয়েছে, আল্লাহ পরবর্তীতে ভালো রাখছে, সুস্থ রাখছে হয়তো। ওই সময় ধরেন আমরা শুনছি আপনাকে অনেক হুমকি টুমকি দেওয়া হয়তো, এত কম দামে কেন মাংস বিক্রি করতেছো, কারণ আরো অনেকে মাংস আসলে বিক্রি করতে পারতেছে। এই হুমকিটা মানে অনেকেই দিয়েছে। পরবর্তীতে মাংস ব্যবসায়ীরা বুঝতে পারছে যে না, এইটা আসলে আমাদের ভালোর জন্যই করা হয়েছে। ওই টাইমে কিন্তু মাংস বিক্রি হয় নাই। আর যে সময় আমি এই কাজটা করছি সারা বাংলাদেশে হয়তো এই মানে তকরার মুখোমুখি হয়েছে ক্রেতার, কিন্তু মাংস বিক্রি হয়েছে সারা বাংলাদেশে, মাংস বিক্রি হয়েছে। ওই মাংসতে মনে করেন আপনার যেমন এই গরুর মাংসটা যেমন অনেক পণ্যের দামও কমায় নিয়ে আসে, যেমন ইলিশ মাছটা ছিল হাই দাম, তারপরে আপনার চিংড়ি মাছ, এগুলো প্রতিটা কেজিতে 300-400 টাকা করে কমে গেছিলো, কারণ মানুষ মাংসের প্রতি যোগ দিছিল। আপনার দেখা দেখি তো আরো অনেকে কম দামে মাংস হ্যাঁ বিক্রি হ্যাঁ, করা শুরু অনেকে করছে। শুরু করছে। কিন্তু এটা সমালোচনা ছিল জানেন, আপনারটার কথা আপনি একটু বলবেন। অনেকে হচ্ছে নানান রকম মাংস মিলাই দিত, ধরেন কলিজা কিংবা হাড়। আসলে হার বলতে কি, যেমন মনে করেন আমরা যেভাবে বিক্রি করছি কুরবানির স্টাইলে বিক্রি করছি, যেমন কুরবানিতে আমরা একটা গরু কিনা একসাথে বানায় মানুষের বন্টন করি না, তো ওরকমই আসলে গরুর একটা গরুতে মানে আপনার হাড্ডি একেবারেই কম হয়। তা আমরা যেই মাংসওয়ালা গরুগুলো জবাই করতাম ওগুলো তো হাড্ডি কমই ছিল। না, ওই যে অনেকের শুনতাম যে ফেসবুকে অনেক ভিডিও টিডিও দেখছে অন্যান্য দোকানে যে মানে ফেলে দেওয়ার মতো মাংস দিয়ে কেজি মিলাচ্ছে। এটা আসলে অনেকে দেখা গেল ওরা বন্টন করতে একটু অসুবিধা হয়েছে। এই ফেলে দেওয়ার মতন আসলে গরুর ভিতরে কিছুই নেই, ওই যে যেটা ফালানো তো ওটা ফালাইবই। আসলে অন্য যে কোনো মাংস ব্যবসায়ী আপনার আমার জানা মতে যে ওরকম মানে কাস্টমার ঠগাইব ওরকম চিন্তা ভাবনা নাই, হয়তো কর্মচারীর কোনো একটা ভুল ত্রুটি হইলে এরকম হয়ে থাকে, মালিক পক্ষ থেকে কোনো দিন এটা হয় না। আপনি কিভাবে বন্টন করতেন, মানে সব মিলাই দিতেন এক কেজি? আমি একদম সব মিলাই দিতাম। আচ্ছা। সব মিলাই দিতাম, তবে আমার কমপ্লেন ছিল না। না, আপনার মাংস নিয়ে কমপ্লেন খুব একটা পাইনি, মানে ফেসবুকেও শুনি না। কিন্তু আপনি তো ওই সময় খুব সেলিব্রিটি হয়ে উঠতেছিলেন, মানে আসলে এরকম সেলিব্রিটি হম আর এই যে ভাইরাল ওই জিনিসগুলো মাথায় কাজ করে না, কিন্তু পরবর্তী দেখলাম যে এটা হয়ে গেছে, এমনিতেই হয়ে গেছে। এটা কেমন লাগতো তখন? খুব ভালো লাগতো। কিন্তু বিরক্ত হইতেন না? এত না, মানুষ, এত সাংবাদিক না আপনাকে না ফোন না, করতো? কখনো বিরক্ত হয়নি। আসলে বিরক্ত হব কেন, মানুষের ভালোবাসার ভিত্তি আবার বিরক্তের কি আছে। এখন আপনার ব্যবসার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই সময় সর্বোচ্চ কতগুলো গরু জবাই দিয়েছেন একদিনে? 55টা। 55টা। সেদিন আপনার টোটাল সেল হয়েছিল কত? কত বলা যাবে? কোটিখানেক টাকা হয়েছিল? না, অনেক বেশি, 170-এর মতন। 1,70,00,000 টাকার মাংস বিক্রি একদিনে করছেন sell একদিনে? এরপর এখন ব্যবসা কেমন? এখন আলহামদুলিল্লাহ কয়টা ভালো গরু আছে। কাটেন গড়ে? এখন 7টা 8টা, ঘরে যদি যান তাহলে 8টা ধরা যায়। আর স্টাফ কতজন আপনার? স্টাফ বর্তমানে আছে 21 জন। এখন যে মাংসের দাম এখন বোধহয় 850 টাকার মতো। হ্যাঁ, 850 টাকা। এইটা কি অনেক বেশি, মানে এই টাকায়? আমার দৃষ্টিকে আসলে অনেক বেশি হয়, কারণ দেখেন আপনি 3 বছর আগে আমরা ধরেন 600 টাকা বিক্রি করছি, এখন যা হয়েছে 850 টাকা। আসলে সরকার যদি মনে করেন এই গু খাদ্যর দামটা কমাই দিতে পারতো তাহলে মাংসের দামটা আবার মানে এই দামটাও যদি থাকে তাও ভালো, কারণ এখন আমরা 850 টাকা বিক্রি করা দেখা গেল যে আমাদের কোনো রকম চালান ভিড়ে কোনো রকম টেনে হিস্ট্রি, তা এই মাংস এতে বোঝা যায় যে মাংসের দামটা আরও বাড়বো। আসলে আমরা কিন্তু গারো উৎপাদন করি না, আমরা উৎপাদনকারীও না। যারা খামারের মালিক এরা উৎপাদন করে, যারা গৃহস্থ এরা উৎপাদন করে। আমরা একটা জিনিস যে সময় মনে করেন এটা হলো কাঁচামাল, আমরা এটা যেরকম প্রসেসিং করি গরুটা, ওই টাইমে আমাদের মাথায় চিন্তা থাকে যে এটা কখন সেল করে শেষ করব। আমাদের ভিতরে ভয় কাজ করে যে যদি এটার সময় পার হয়ে যায় তাহলে নষ্ট হওয়ার চিন্তা ভাবনা থাকে। এটা আমার দ্বারা না, হয়তো অন্য মাংস ব্যবসায়ীর কথা বলতেছে। তা আসলে আমরা যেরকম কিনে আনি ওরকম বিক্রি করি। তো এখন যে 850 বিক্রি করি কোনো রকম মানে টেনিস মানে পুঁজিটা আসে। অনেক সময় অনেকটি বলতে শুনছি যে বাংলাদেশে আসলে আরো কম দামে মাংস ব্যবসায়ীরা বলছে কম দামে অবশ্যই কম দামে খাওয়া সম্ভব। কি করলে সম্ভব? এটা আসলে অনেক কিছুই আছে, যেমন মনে করেন গু খাদ্যর দামটা যদি কমা দিত সরকার, মানে গরুর খাবার আর কি। গরুর খাবারের দামটা দেখেন আপনি কত করে কেজি, তাইলে তো বুঝতে পারবেন যে গৃহস্থ একটা গরু বিক্রি করে কয়টা প্রফিট করতে পারে। গরুর খাবারের দামের জন্য অনেক খামারের সমস্যা হয়ে যেতেছে, অনেক গৃহস্থ গরু পালা বন্ধ করে দিতেছে, কারণ ওরকম প্রফিট পায় না।
আরেকটা জিনিস হলো যে সরকার মনে করেন যদি গু খাদ্যর দামটা বা ওই যে আমাদের অনেক চরাঞ্চল আছে, তো অনেকেই তো অনেক ড্যামারেজ দেয়। এই চরাঞ্চলের মানুষগুলোতে যদি মনে করেন ছোট ছোট একটা দুইটা করে বাছুর দেওয়া হইতো, তাহলে দেখা গেল যে আবার এই আমাদের দেশে মনে করেন এটা হলো প্রধান খাদ্য গরুর মাংসটা। এই গরুর মাংসটা যদি গরুর মাংসটা যদি আপনার দাম কম রাখতে চায়, তাহলে মনে করেন এই গু খাদ্যর দাম কমাইতে। এই যে ধরেন ইন্ডিয়ান গরু আসা তো অনেক বছর ধরে সেই অর্থে বন্ধ। হ্যাঁ, 2014 সালতে আসে না। হ্যাঁ, তারপরে ওই সময় বলা হচ্ছিল যে গরু শর্ট পড়বে, কিন্তু এরপরে তো খামারিরা অনেক বেশি গরু উৎপাদন করা শুরু করলো। অবশ্যই, তো আমি তো বললামই যে উৎপাদন যে সময় করছিল, যে সময় আপনারা জানেন যে এক একটা গরুর দাম অনেক উচ্চ মূল্যে বিক্রি করছে খামারি যারা আছেন। তো এখন এটা কিন্তু গোমর ফাঁস হয়ে গেছে যে এখন আর সে উচ্চ মূল্যে আর বিক্রি করতে পারে না। তা জিনিসগুলো হইল মানে এখন একটা স্বাভাবিক হয়ে আইছে। এটা শুধু মাংস ব্যবসায়ীদের কারণে, কিন্তু আজকে নাইলে মনে করেন দেখা গেল যে আপনি যদি আমরা মাংস ব্যবসায়ীরা এই কাজটা না করতাম, এই 595 না করতাম, আজকে কিন্তু আপনি গরু মাংস খাইতেন 1200 টাকা কেজি। আর খামারিদের যেটা মানে আপনারা জানেন যে এরকমও খামারি আসলে যে অনেক উচ্চ মূল্যে গরু বিক্রি করছে। তা এখন ওই জিনিসটা কিন্তু ভেঙে গেছে। ওই অতটা আর উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো না যে একটা গরুতে মনে করেন 20 লাখ লাভ, 30 লাখ লাভ, সেটা ভেঙে আইছে। কিন্তু এখন কিন্তু এটা কিন্তু একমাত্র মাংস ব্যবসায়ীদের কারণেই হয়েছে। তা আমরাও চাই যে জনগণ, দেশবাসী কম মূল্যে মাংস খাক। এই সরকার এই আপনার গু খাদ্যর দামটা কমায় দেক, বা এটার ভিতরে কিছু ঘাটতি দিয়ে ভর্তুকি দিয়া আপনার এই খামারিদের বা যারা সাধারণ কৃষি, যারা 2-3টা গরু লালন পালন করে, তা এটা স্বাভাবিক হয়ে আসলে গরু গোস্তের দামটা এখন পর্যন্ত যেটা আছে এটা যে সামনে আর না বাড়ে, এটা আপনাদের মাধ্যমে বলি যে এটা সামনে যে না বাড়ে। আমরা চাই মাংস বিক্রি করতে, আমরা চাই বেশি বিক্রি করতে। মাংস যত দাম কমবো অত সেল বেশি হইব। তা এখন মনে করেন আমি না, আমরা সব মাংস ব্যবসায়ী যদি বলি যে 2000 টাকা কেজি, কেউ খাইবে আমাদেরটা? কেউ খাবে না। তা আমাদের গোষ্ঠটা কি আমরা খাইলে পরের দিন আর কেমনি জব করুন? তা আমরাও চাই, প্রতিটা মাংস ব্যবসায়ী চায় যে গরুর গোস্তের দামটা যে হাতের নাগালে থাকে, মানে ক্রেতার হাতের নাগালে যদি থাকে, তাহলে মনে করেন সবচেয়ে লাভবান হব আমরা মাংস ব্যবসায়ীরা। যে গরু মানে দেখা গেল যে আমরা কিন্তু গরু যে সময় কিনি ওই সময় ভয় কাজ করে যে এটা টাকা ভিড়বে কিনা। এখন যেই অবস্থা হয়েছে যে টাকা ভিড়বে কিনা, এই ভয় এটা কাজ করে, যেহেতু আবার সামনে কুরবানি। তো সব কিছু মিলায় যদি সরকার এটার একটা ভর্তুকি দিয়া গু খাদ্যের দামটাও কমায় দেয়, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে গোষ্ঠটা এই দামে বা এর চেয়ে 100 টাকা বা 150 টাকা কমে সম্ভব। আর আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা জানেন যে সময় গরু গোস্তের দাম বা বেড়ে গেছিলো, ওই টাইমে আপনার যে সময় ইন্ডিয়া আমাদের গরু দেওয়া বন্ধ করে দিল, এরা করলো কি আমাদের মাংস দেওয়া শুরু করলো। আপনারা জানেন যে প্যাকেট মাংস যেটা বলা হয়, ওই মাংসটা দেখেন আমাদের প্রতিবেশী দেশই, আমি তাদেরকে অন্যভাবে দেখবো না বলবো না, ওই মাংসটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আপনারা জানেন। আমি নিজে দেখছি, মানে একদম অবস্থা খারাপ। তো এই মাংসটা যে না আসার পরে আমরা একটা আস্থা গরু বিক্রি করলে দেখেন, যদি আমরা আমাদের দেশে উৎপাদন হয়, আমরা চামড়া দিয়ে লাভবান হব, গরুর যে হাড় সেটা দিয়ে লাভবান হব। তা এই বৈদেশিক মুদ্রাগুলো কিন্তু আমাদের হাতে প্যাকেট মাংস ঢোকার পরে কিন্তু আমাদের এই বৈদেশিক মুদ্রাটা কমে গেছে। এটা যে না হয়। বাংলাদেশে যে পরিমাণ গরুর উৎপাদন বাড়ছে আগের চেয়ে, তাতে কি না, এখন 2 বছর ধরে কম, অনেক খামারে কমায় দিচ্ছে। সেটা কি কারণে কমলো? ওই যে গু খাদ্যর দাম বেশি, আর ওই যে আমরা মাংসের দামটা কমাইছি, ওই যে আহামরি যে একটা গোমর ছিল সেটা ভেঙে গেছে। কিন্তু শুধুমাত্র ধরেন গরুর খাবারের দামটাই কি একমাত্র সমস্যা আপনাদের? গরু কিনে গরু ঢাকা পর্যন্ত আসতে আমরা অনেক রকম চাঁদাবাজি এই সেই গল্প শুনি, সেই আসলে মাংস ব্যবসায়ীদের অনেক আন্দোলনও করতে দেখছি এইটা নিয়ে। জি, এটা একটা সময় এরকমই ছিল যে অনেক এখন এগুলো সব আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে আইছে। তবে গু খাদ্যর দাম, তাহলে কি গরুর খাবারের দাম কমলে মাংসের দাম কমে যাবে সম্ভব? ধরেন যে পরিমাণ গত 2 বছর ধরে আপনি বলতেছেন কমছে, কিন্তু সেটা যদি আবার বাড়ে, তাহলে কি দেশের চাহিদা মিটায় এটা রপ্তানিও করা সম্ভব? না,
রপ্তানি করা সম্ভব না। আমাদের দেশের থেকে অন্য অন্য প্রতিবেশী দেশগুলোতে মাংসের দাম তো কম, তা আমরা কীভাবে করতে পারবো? নিজেরা তো কম দামে অন্তত খাওয়ানো সম্ভব না, আমরা নিজেরা খাওয়াইতে পারবো কম দামে। এটাই যে দেখেন আপনার ইন্ডিয়াতে গরুর মাংসের দাম কম, পাকিস্তানে দাম কম, শুধু বাংলাদেশে দাম বেশি। এটা কি শুধুমাত্র খাবারের দামের জন্য? খাবারের দামের জন্য, মানে ওদের দেশে কি খাবারের দাম কম। আপনি গরুর মাংসে কয়দিন খান সপ্তাহে? আমি রেগুলার খাই। রেগুলার মানে কি প্রতিদিন? প্রতিদিন। এত প্রেশার বাড়ে না? না, প্রেশার আলহামদুলিল্লাহ বাড়ে না। মানে প্রতিদিন গরুর মাংস খেলে তো শরীর ঠিক থাকার কথা না, ডাক্তাররা তো প্রতিদিন রেড মিট খেতে না করে। আমি গরুর মাংস প্রতিদিনই খাই, এবং মানে যদি একদিন মাংস না খাই মনে হয় যে কি জানি খাই এরকম। সেটা কি আপনার দোকান থেকেই নেন না অন্য কোথাও থেকে কেনেন? আমার দোকান থেকে। নাকি আপনি অন্য কোনো দোকান থেকে কেনেন? না না না, কখনো এটা করি নাই। আপনি গরু কেনেন কোত্থেকে? আমি গরু কিনি হলো কুষ্টিয়া। আমি কিনি না, আমার লোক আছে, আমার ব্যাপারী গাবতলি ব্যবসা করে, তৈবালি, ওই আমার গরুগুলো কিনে। মানে এক জায়গা থেকেই? না, কুষ্টিয়া এক জায়গাতে না, বিভিন্ন হাট থেকে কিনি। আচ্ছা, হাটের থেকে। কিন্তু শুধু কুষ্টিয়া থেকেই? হ্যাঁ, কুষ্টিয়া আছে, আলমডাঙ্গা আছে, চুয়াডাঙ্গা আছে। আচ্ছা, বিভিন্ন হাটের থেকে কিনে আর কি। আপনি গরু আনার সময় কি কি দেখেন? মানে আপনি বলতেছিলেন গরু কেনার সময় আসলে দেখেন, মাংস ব্যবসা আমার বাবার আমলে ওর মাংস ব্যবসা বেঁচে আছে। তা আসলে মাংস ব্যবসার যে গরুটা, এই গরুটা কিন্তু সবাই চিনে না। চিনার কিন্তু একটা ব্যাপার আছে, যে এই জন্যই আমার মাংসটা একটু বেশি বিক্রি হয়। আমি যে গরুগুলো কিনি এটা খুব মানে সবল থাকে এবং নাজুস থাকে। ট্রিকটা কি গোপন নাকি বলবেন? না, এটা গোপন না ভাই। এখন বর্তমানে সবাই ভালো গরু জবাই করার চিন্তা ভাবনা করছে। তাহলে আপনি একটু সাজেশন দেন। ধরেন মানুষ যখন গরু কিনতে যাবে কি দেখে গরুটা কিনবে? গরু সুন্দর দেখে কিনলেই হবে। শুধু সুন্দর দিলেই হবে? সুন্দর দেখে কিনলেই হবে। সুন্দর তো ধরেন ওই যে ইনজেকশন দেওয়া স্টেরয়েড গরুগুলো অনেক সুন্দর, কিন্তু সেগুলো তো বাসায় আনার পর মরে যাবে। জি জি। মানে তাহলে হাটে গিয়ে বুঝবে কেমনে যে এই গরুটা স্টেরয়েড দেওয়া কিনা? এটা আসলে আপনারা কীভাবে বুঝামু? আসলে এটা আমরা যেটা বুঝি সেটা আসলে আপনারা বলতে পারতেছি না যে এটা এইভাবে এই গরুটা সুই মারা আর এই গরুটা সুই মারা না, সেটা বলতে পারতেছি। মানে আপনারা দেখে বোঝেন? আমরা দেখে। মানে এটা আপনাদের অভিজ্ঞতার জন্য? জি। আর এমনি গরুর মাংসের কোন জায়গার মাংসটা খাইতে ভালো লাগে? সামনে রান্নার করলি আছে, আমি খাই বেশিরভাগ গরুর সাদনা সিনা। আচ্ছা, তেলওয়ালা মাংসটা আমার পছন্দ। আর বাকিগুলো ভালো লাগে না কেন? মানে আমি এটা খাই, এটা আমার মজা লাগে, ভালো লাগে সবই। এই এমনি দোকানে যখন মানুষ কিনতে আসে কোন গরুর কোন অংশের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে চাহিদা সিনার সামনে রান, মানে চাপ পোট এগুলা। কোন জায়গার মাংসটা কি বলে একটু বলেন তো? পিছনের মাংসটা খালি একটু চাহিদা কম। আচ্ছা, মানে কি বলে যে পিছনের মাংস দিয়ে? অনেকে পিছনের মাংস মানে নেয় না, যেমন আমি যতই হোক মানে নিবই না। আচ্ছা, পিছনের মাংস তো অনেকে আবার যে দেখা গেল যে হাড়টি কম পছন্দ করে, চাক্কা পছন্দ করে, ওনারা নেয় আর এক এক জায়গার মাংস দিয়ে কি এক এক রকম রান্না হয়? না, রান্না হয় না, রান্না একসাথেই করে না। মানে ধরেন ওই যে অনেকে বলে যে স্টেক করার জন্য সামনের, হ্যাঁ ওটা তো অনেকেই শখ করে নেয়। কিংবা ধরেন হ্যাঁ টিবল, তারপর স্টিক, এগুলা সবাই বলে যায় যে আমার ভাই কালকে 5 কেজি স্টিক দিন বা 2 কেজি পোড়ের মাংস দিন, এরকম বলে লেখা রাখে, আসে নিয়ে যায়, আমরা প্রসেসিং করে রাখি। আপনার কাস্টমাররা এরকম আইসা নির্দিষ্ট জায়গার মাংস নিয়ে যায়? জি জি। সেক্ষেত্রে কি আপনি আবার দাম বাড়ায় রাখেন? না 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 না। সারা ঢাকা শহরে ধরেন অনেক মাংস ব্যবসায়ী। জি। একটা ওই যে আপনি যেটা বলতেছিলেন যে আগের মতো ওই গোমরটা নাই, কিন্তু একটা সিন্ডিকেশনের কথা আগে আমরা শুনতাম যে একটা সিন্ডিকেট। মাংস ব্যবসায়ীরা কোনোদিন সিন্ডিকেট করতে পারে না। এনারা কীভাবে করবে বলেন তো? দেখা গেল যে একটা গরুর ধরেন 2 লক্ষ টাকা আমরা এক্সাম্পল কিনে আনলাম, তো কিনে এনে এই গরুরা তো আমরা আর পালি না, এটা ওদিনেই আনার সাথে সাথে ওদিনই মানে আজকাল রাত্রে কিনি বা দিনে কিনি, কালকে পরের দিন যেটারে প্রসেসিং করে ফেলি। তা এই প্রসেসিং করে কি আমরা বিক্রি করি না ফ্রিজিং রেখে দিই, সেটা আগে বুঝতে হবে আপনাদের। আমরা কিন্তু বলছি যে আমরা যে সময় এটা প্রসেসিং করি ওই সময় মাথায় ঢুকে যে এটা দ্রুত সেল করার। একমাত্র মাংস ব্যবসায়ীরা যে এটা সিন্ডিকেট করতে পারে না কোনো দিনও না। আর এটা সিন্ডিকেটের কিছুই নেই মাংস ব্যবসায়ীর কাছে, মাংস ব্যবসায়ীর হাতে এটা কিছুই নেই। আসে না যে একটা মাংস ব্যবসায়ী যা আমরা যে সময় আমরা একসাথে বসি, দেখা গেল যে
300-250 মাংস ব্যবসায়ী মহাজন যারা আমরা একটা মিটিংয়ে যাই, তা প্রতিটা মাংস ব্যবসায়ী ওই সময় আলাপ আলোচনা করি। তো কখনোই আমাদের ভিতর থেকে আসে নাই যে ঠিক আছে আমরা মাংসর দান সপ্তাহ 3 দিন বন্ধ করে দেব। হ্যাঁ, আবার এমন না যে আমরা ঠিক আছে যে আমরা 900 টাকা করে বিক্রি করব, কেউ যে কমে না বিক্রি করে, এই ধরনের কোনো দিন আমাদের কোনো মিটিংও না এবং কারোর সাথে কোনো দিন আলাপও হয়নি। মাংস ব্যবসায়ী কোনো দিন সিন্ডিকেট করে না এবং করতে পারেও না। তাইলে শুধুমাত্র গরুর খাবারের দামটা কমলেই জি জি এই মাংসের দাম কমানো জি সম্ভব। জি, এই এতে খামারিও বাঁচবো, মাংস ব্যবসায়ী বাঁচবো এবং ক্রেতারা কম মূল্যে মাংস খাইতে পারবে। আপনি যখন মাংসের দাম কমাইলেন 595 টাকা করলেন, তখনও কি মানে শুরুর দিকে কি আপনার এই 595 টাকা বিক্রি করেও লাভ হচ্ছিল? না, শুরুতে লাভ হয় নাই, মানে গা বাঁচানা মানে ছিল। পুঁজি উঠতেছিল? জি, সেটা সেল ছিল প্রচুর। সেটা কতদিন চালাতে পারলেন? 3 মাস। 3 মাস পরে আর 3 মাস পরে যে ধরা খাইছে। আমি যেমন ধরা খাইছি বলতে কি, দেখা গেল আমার তো সেল মানে অনেক ইউজ সেল ছিল, হুম, তো বেশি সেল বেশি লস। এমন না যে 2টা গরু জবাই করে বন্ধ করে দিতে পারছে, হুম। সেটা না। তো যে 2টা বিক্রি করলে দেখা গেল যে আপনার 10,000 20,000 টাকা লস হয়েছে, বাস বন্ধ, ক্লোজ। সেটা করতে পারি নাই। তো চাহিদা যতক্ষণ ছিল অতক্ষণই দিতে হয়েছে। কারণ মানুষ তো প্রচুর মানুষ। ঘন্টার পর ঘন্টা জি, লাইনে দাঁড়াতে। আপনারা জানেন যে অনেক মানুষ ছিল। আপনারা মাইকিংও করতেন না, যে মাইকিং দেরি হবে, তারপর না না না, লোকজন দেরি যাইতো হবে না। এই কথা বলি নাই। মাইকিং এর সিরিয়াল মেনটেন করছে। হ্যাঁ, ওই তো মানে সিরিয়ালে দাঁড়াইলে একটু পাইতে হয়তো দেরি হবে, তাও লোকজন দাঁড়ায় তারা থাকতো। জি, এবং মাংসও তো ভালো 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 গরু ছিল। আর এখন তো বর্তমানে মানে একটু সমস্যা হয়ে দাঁড়াইছে যে মাংস ব্যবসায়ীরা আসলে প্রতিটা মাংস ব্যবসায়ী চায় যে আমরা ক্রেতারে কম মূল্যে খাওয়াই, এটা যেভাবেই হোক, কিন্তু আসলে এখন আর পারতাছে না কোনো মাংস ব্যবসায়ী। মানুষ যখন মাংস কিনতে যায়, জি। দোকানে গিয়ে মাংসটা কি দেখে? মানে রং দেখে না টেক্সচার দেখে, কি দেখে কেনে? এটা আসলে যারা বাজার করে এরা অনেকেই জানে যে আমরা বাসায় যেটা অভ্যস্ত খাই, যেমন চাপের মাংস আছে যে ভাই আমার পোটের গোছ দেন 5 কেজি বা 2 কেজি, বা সিনা দেন বা সামনারান দেন, যে যেরকম মানে খায় বাসায় পছন্দ করে ওই রকম পিস দেখে নিয়ে আসে। না মানে তারপরে ধরেন আপনি তো অনেক কাস্টমার ডিল করছেন, মানে কাস্টমারদের মেন্টালিটি কেমন, টেন্ডেন্সি কেমন? মানে সে কি ওই রং দেখে মাংসের আইসা, নাকি মাংসের এটা কাটটা আসলে কি, দেখে? যারা যেই দোকানে খায় অভ্যস্ত হুম, ওই আসলে ওই মাংস ব্যবসায়ীরা বিশ্বাস করে যে এই ছেলেটা আমার ঠকাইবো না, এই তুমি একটু দেখা দাও তো 5 কেজি মাংস বা 2 কেজি মাংস, এই আর কি। মানে চোখ বন্ধ করে একদম। হ্যাঁ, আপনার মানে এরকম একটা ফিক্সড বিশ্বাস। কাস্টমার কতজন আছে? জি, আপনার এরকম ফিক্সড কাস্টমার কতজন আছে? আমার সব কাস্টমার আলহামদুলিল্লাহ ফিক্সড। সব কাস্টমার হ্যাঁ। ফিক্স? হয়তো যারা মারা গেছেন ওরা তো শেষ, না না, সেটা নাই। হ্যাঁ নাই, আর যারা দেশের বাইরে চলে গেছেন এরাও নাই। এমনি আলহামদুলিল্লাহ আমি এই যেমন এই যে শুক্রবারে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, পুরান কাস্টমারগুলো আইসা খুব, বাবা তোমার অনেক দিন পরে দেখছি, কেমন আছো, মানে তোমার জন্য দোয়া রইলো, দোয়া করি। অনেক লোক, তা আমারও ভালো লাগছে। আমি আর ওদিন হোটেলে যাইনি ওদিন সারাক্ষণ এই মাংসের দোকানেই ছিলাম, ফার্নিচারেও বসি নেই, হোটেলেও যাইনি। আচ্ছা, আপনার আরো দুইটা ব্যবসা আছে, একটা ফার্নিচার, জি। একটা হোটেল। ওই যে শাহজাহানপুর যে খলিল ফার্নিচার যেটা, আর 7 তলা বিল্ডিং, ওটা আমার। আচ্ছা, আর হলে মতিঝিলে যে সবচেয়ে বর্তমানে যে সবচেয়ে বড় বাংলা খাবার যে সবচেয়ে বড় হোটেল আমার, কোনটা? মতিঝিল খলিল হোটেল। আচ্ছা, খলিল হোটেল। ওই আপনার এই তিনটা ব্যবসার মধ্যে কোনটা সবচেয়ে আপনার পছন্দের, কিংবা কোনটায় আপনি বেশি সবচেয়ে সময় দেন? মাংস ব্যবসায়। মাংস। মাংস ব্যবসা থেকে ফার্নিচারের ব্যবসা কেন? মানে ওটা আসলে ফার্নিচারটা ব্যবসাটা হলো কি, মনে করেন আমি যেই জায়গাটা আমার মাংস ব্যবসা, ওটা পুরাটাই ফার্নিচারের মার্কেট, শুধু মাঝখানে আমার মাংসের দোকানটা। আচ্ছা, তো এখন ওনাদের সাথে একটু চলাফেরা করতে করতে যেমন এরকম চিন্তা ভাবনা ঢুকলো যে যদি আল্লাহ কখনো পয়সা দেয় বা তৌফিক দেয়, তা আমি একটা ফার্নিচারের ব্যবসা করব, এই দিলাম আর কি। কতদিন হয়েছে? 2009 সালে। আচ্ছা, কি কি বিক্রি করেন ফার্নিচার? সব ধরনের, সব ধরনের? কাঠের। আচ্ছা, মানে কাঠ কিনে এনে বানান নাকি ফার্নিচার? কাঠ কিনাই না বানাই, আমার পাশেই আপনার ফার্নিচারের কারখানা। আচ্ছা, ওটা আপনি আমার- নিজের কারখানায়? জি, আমার জায়গাও নিজস্ব জায়গা। আচ্ছা, কিরকম এটার জি, কাস্টমারের রেসপন্স? আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি ওটাও কি ফিক্স কাস্টমার সব গরু হ্যাঁ। মাংসের মতো? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে মনে করেন যে 2009 সালে ফার্নিচার দোকান দিছি, দেওয়ার পরে আপনার
ওনার মেয়ের জন্য ফার্নিচার নিচ্ছিল। তো ওনার আবার যে মেয়ে হয়েছে ওই বিয়ের ফার্নিচার বিক্রি করলাম কিছুদিন আগে। মানে বংশ পরম্পরায় কাস্টমার আপনার। এ, আচ্ছা, আপনার দোকানে তো অনেক স্টাফ কাজ করে, জি। মানে অনেক কসাই কাজ করে। মাংসের কর্মচারী। হ্যাঁ, এই যে কোরবানি ঈদের সময় জি। কসাই নিয়ে একটা সংকট হয় ঢাকা শহরে। মাংসের কর্মচারী নিয়ে। হ্যাঁ, ধরেন হ্যাঁ, মাংসের দোকানের কর্মচারী মানে বাড়িতে যারা কোরবানি দেয় তাদের ওইখানে গিয়ে যারা কাজ করে, শোনা যায় যে সারা বছর অন্য কাজ করে, তারা গিয়ে ওই সময় মাংসটা কাটতেছে। এবং আমি ধরেন আমার নিজেরও অভিজ্ঞতা আছে, অনেক মাংসের দোকানে কাজ করতো এরকম লোকজন বিদেশ চলে গেছে, বিদেশ গিয়ে একই কাজ করতেছে। তাদের ইন্ডাস্ট্রিটার দাঁড়াইলো না কেন? মানে আমার এত মাংস বিক্রি হয়, তাহলে এই কর্মচারীরা চলে যায় কেন বিদেশ? আসলে যেমন আমার দোকানে এখন বর্তমানে 8 জন লোক আছে, মানে 3 জন লোক আছে আপনার 25 বছর ধরে এই কাজ করে। আচ্ছা। আমার মাংস ব্যবসা আজকে 26 বছর হয়। হুম। এই 3 জন লোক আছে 26 বছর ধরেই আমার এখানে আছে। আর বাকিগুলা যেমন মনে করেন 8 জন আছে, দেখা গেল যে কেউ 17 বছর, কেউ 18 বছর, কেউ 19 বছর। আর যে সময় দোকান যে সময় মানে আল্লাহর মতো 2005 সালের পর থেকে মানে ইউজ সেল হইতো, ওই টাইমের তেনে মনে করেন আমার কর্মচারী যেটি আইসে আর কেউ আর যায় না, কেউ বিদেশে যায় নাই, অন্য দোকানেও কাজ করে নি, কারণ আমি ওনাদের স্যালারিটা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ স্যালারি দিই। সেটা তো নাহলে আপনি আপনার ব্যবসাটা ওই রকমভাবে আছে বলে আপনি করতে পারছেন। সব ব্যবসায়ী নিশ্চয়ই সেটা করতে পারে না, পারে না। আসলে একটা গরু জবাই করা আপনি এটারে আসলে কিভাবে বুঝাবো আপনাকে, এমনও মাংস ব্যবসায়ী আছে যে মাংস বিক্রি করে 30 কেজি। তো 30 কেজি মাংস বিক্রি করলে লাভ হয়, ধরেন যদি একদম সুন্দরভাবে বিক্রি করতে পারে তাহলে লাভ হবে 1500 টাকা 30 কেজিতে। 30 মানে কেজিতে 50 টাকা। 50 টাকা। তো 1500 টাকা লাভ কইরা ওই মাংস ব্যবসায়ীরা দোকান ভাড়া দেওয়া লাগে 700 টাকা। মানে দোকানটা ভাড়া হইলে ধরেন 20,000 21,000 টাকা ভাড়া। ওই আবার একটা কর্মচারী হলে নাস্তা খায়, তো কর্মচারী দিব কি ওই খাইব কি, কর্মচারীর ঘর ভাড়া করতে দিব আর ওর ঘর ভাড়া দিব করতে। এরকম মাংস ব্যবসায়ীগুলো অনেক সমস্যা আছে। আমরা ইদানিং ধরেন অনেক স্টেকের দোকান হয়েছে ঢাকা শহরে, অনেক মানে অনেক টাকা দাম। গরুর মাংসের যে দাম এইটা ধরেন নর্মালি আমরা বেশি বলতেছি, কিন্তু স্টেকগুলো যে দামে বিক্রি করে সেটার দাম আরও অনেক বেশি। এটা কি অতিরিক্ত মুনাফার কারণে হয় নাকি? এটা আপনার যারা, যেহেতু আমি রেস্টুরেন্ট ব্যবসা ঢুকছি। হ্যাঁ, আমি ওই জন্যই প্রশ্নটা করলাম। ধরেন আপনার তো রেস্টুরেন্ট ব্যবসা, এখন আমি যদি স্টেক বেচা শুরু করি, হ্যাঁ, ঢাকা শহর আর স্টেক বিক্রি হইব না। সেটা শুরু করেন না কেন? হ্যাঁ, করবো যদি আল্লাহ বাঁচা রাখে, কারণ আমি এটাতে জায়গা দিতে পারতাছি না। আচ্ছা, দোয়া করেন আপনারা, আপনাদের মাধ্যমে দোয়াও চাই যে এইগুলা বিক্রি করব, এটাও একটা আলোড়ন করবো, আল্লাহ জি বাঁচায় রাখে আমাকে, মানে সেটা হায়াতে জি বাঁচায় রাখে। হয়তো ধরেন 6-7 মাসের ভিতরে এটা করার চিন্তা ভাবনা আছে। আমি যদি স্টেক বিক্রি করি আর কেউ বিক্রি করতে পারবো না। মানে সেটা কি আপনার শুধু মাংসের কারণে নাকি আপনার রেসিপিও আছে গোপন? না, রেসিপি আপনার দেখা গেল যে অন্য যারা স্টিক বিক্রি করে হয়তোবা ওনাদের মতনই টেস্ট হইব, আর নাহলে ওনাদের চেয়ে ভালো হইতে হইব, দাম একদম মাসের হাতের নাগালে দিয়ে দেবো কাস্টমারের। তাহলে তো ঢাকা শহরে আর কেউ করতে পারবে না। আমি তো সেটাই বললাম। তখন কি আবার হুমকি টুমকি শুনতে হবে না আপনার? আল্লাহ ভালো জানে। আপনার ওই সময় যারা আপনাকে মানে কারা হুমকি দিয়েছে সেটা জিজ্ঞেস করতে চাই না, যদি আপনি বলতে চান বলতে পারেন, কিন্তু যারা হুমকি দিচ্ছে আপনারা জানেন তো, ওনারা ধরা পড়ছে তো। হ্যাঁ, না এটা কি শুধু ব্যবসার কারণে, মানে শুধু ব্যবসায়ী কারণ? আপনার মাংস ব্যবসায়ীর প্রতিদ্বন্দ্বী শুধু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস ব্যবসা। নাকি আপনার ব্যক্তিগত কোনো না না, আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই, কারণ আমি আজ পর্যন্ত আমি এই 26 বছর এই শাহজাহানপুরে, এই 26 বছরে আল্লাহর রহমতে আমার কেউ মানে আদর ছাড়া কথা বলে নাই, আদর দিয়া ছাড়া। আমি কারোর সাথে কোনোদিন তকরে জড়াই নেই, তাহলে আমি কেন শাহজাহানপুরের। আপনি কম দামে মাংস বিক্রি করে মানুষের উপকার হচ্ছিল, তাতে আপনি কার ক্ষতি করলেন যে আপনার এই হুমকি দিতে হবে? ওইটাই ধরছিল, তারপরে জানেন না মানে শুধুমাত্র কি তারাই, মানে আমি কি বলতো তারা যে তাদের ব্যবসা নষ্ট হচ্ছে আপনার ব্যবসার কারণে? না, এটা মাংস ব্যবসায়ীরা করে নাই তো, এটা করা হয়েছিল খামারের পক্ষ থেকে, যেটা পরে জানতে পারলাম। আচ্ছা, মানে খামারিদের কি ক্ষতি হচ্ছিল? দেখা গেল যে মাংসের দাম কমে গেলে তা এদের গরুর দাম কমে যেতেছে। মানে আপনি একা কম দামে মাংস বিক্রি করে কি সকল খামারির গরুর দাম কমায় দিতে পারবেন?
এইটাই তো মানুষ বুঝতে মানে দেখা গেল আমি কম দামে বিক্রি করার কিন্তু 1 মাসের ভিতরে অনেক মাংস ব্যবসায়ী মানে নেমে গেছে যে ঠিক আছে ভাইয়ের মতন আমরাও বিক্রি করি, তা বিক্রি করছে তো ঢাকা শহরে প্রতিদিন কত মণ মাংস বিক্রি হয় আপনার? প্রচুর, অনেক। মানুষের প্রধান খাদ্য তো ধরেন আপনি এখন 8টা গরু জবাই করেন আপনার জি দোকানে, 8টায় মানে 10টা শুক্রবার দেন 12-13টা হয়। মানে গড়ে যদি 8টা ধরি, এক একটায় কত কেজি মাংস? আমার এক একটা 300 কেজি। 300 মানে 3 8 2400 কেজি আপনি প্রতিদিন বিক্রি করেন। এইরকম ঢাকা শহরে কত দোকান আছে গড়ে? নাই। আপনাদের কাছে কোনো হিসাব আছে? আর এমনি মাংস দোকান আছে হিসাব, ধরেন 7000 মাংসের দোকান আছে, আচ্ছা, 7000 দোকানই আছে মাংস 7000 ঢাকা শহরের ভিতরে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, আবার অনেক দোকান চালু আছে। 2400 কেজি মাংস ঢাকা শহরে আর কেউ বিক্রি করে? এশিয়া মহাদেশে না, আসলে ঢাকা শহর না, এশিয়াতেও নাই। আর এটা তো নর্মালি এমনিতে, হুম, মানে শুক্রবার তো আবার বেশি যায়, ডবল মানে সেদিন ডবল হয়। 5000 কেজির উপরে বিক্রি উপরে, করে, মানে জি। 5 টন, টনের হিসাবে। জি আপনার এখন শুক্রবার বর্তমানে তো 1 টন তো আল্লাহর মতো আমার হোটেলেই যায়, হোটেলে। 1 টন। আচ্ছা, আমরা ঢাকা শহরে রাতের বেলা অনেক সময় দেখি এই যে গরু নিয়ে যায় না, গরুর সাথে মহিষ, আবার ছাগল নিয়ে যাচ্ছে, ছাগলের সাথে ভেড়া। জি। ঢাকা শহরে কেউ তো মহিষের মাংস বিক্রি করে না, ভেড়ার মাংসও বিক্রি করে। এখন মহিষের মাংস আপনি জানেন মনে হয় একটু, আপনার জানা কম আছে মনে হয়। মহিষটা কিন্তু এখন মানে লাগায় বিক্রি করে। না, সে খুবই অল্প কয়েক কিছু হ্যাঁ, জায়গায়। না না, মহিষটা বিক্রি করে লোকে আপনার ব্যানার লাগায়। হ্যাঁ, সেটা অল্প, খুবই অল্প হ্যাঁ, কিছু জায়গায়। আর আমরা তো এগুলো দেখছি এখন ধরুন অনেক আগে আমার থেকে। দোকানে কিন্তু এখনো ব্যানার আছে যে মহিষ বিক্রি এত টাকা কেজি। হুম। এখন বর্তমানে মহিষ কিনাই পরে 1050 টাকা কেজি। কেজি? কেজি আমি বিক্রি করছি 900 টাকা কেজি, দিয়ে লস হয়, বন্ধ করে দিছি। তো মহিষ যদি আমরা গরুর ভিতরে ঢুকাই দিই, আমাদের কি লাভ হইব না লস হইব? না, কিন্তু আগে ধরেন আপনি তো এটা যে সময় আমরা যেটা মহিষ- শুরুতে ছিল, আমরা যে সময় এই মাংস দোকানে কাজ করতাম, হুম। তো ওই সময় ছিল যে একটা ছোট একটা গরু জব করছে আর একটা মহিষ জব করছে, হুম। ও সারাদিন গরুই বিক্রি করছে। একটা সময় ছিল, ওই সময় মহিষের দাম কম ছিল, হুম। আর এখন তো মহিষের দাম অনেক বেশি, গরুর চেয়ে অনেক বেশি। কেন মহিষের দাম বাড়লো কেমন? মহিষ ওই যে উৎপাদন কম আমাদের। আচ্ছা। আর যেমন আগে আমাদের প্রতিবেশী দেশের থেকে গরু আসতো, হুম। মহিষ আসতো, এখন তো সেটা আসে না। আর ভেড়ার ইস্যুটা কি? হুম? ভেড়ার ইস্যুটা কি? ধরেন ভেড়াও তো দেখি ছাগলের সাথে। ভেড়া ওই যে ওরকমই, যেরকম বললাম আপনাকে যে আগে একটা সময় ছিল যে একটা মহিষ একটা গরু জব করে সারাদিন গরুর গোশ বিক্রি করছে, মহিষের সাথে মহিষ মিলায় হুম। সারাদিন গরুই বিক্রি করছে। যেমন এখন সেটাই, খাসির দাম অনেক, একটু পোষানোর লেগা ভেড়া বা ছাগি জবাই করা মিশায়। সারাদিন খাসি বিক্রি করে। আপনার দোকানে তো সেগুলো হয়নি কখনো। না আলহামদুলিল্লাহ। আপনি মহিষের মাংস কি আলাদা করে বিক্রি করেন? আলাদা একটা সাইডই করা আছে। মহিষ মাংস কত টাকা বিক্রি? আমি 900 টাকা করে বিক্রি করে দিই, চালানা হয় না। মানে গরুর মাংসের চেয়ে আপনার মহিষের মাংসের দাম বেশি? দাম বেশি। আর মহিষ কেনেন কোত্থেকে? মহিষ আমি একই জায়গা থেকে? একই জায়গা থেকে। মহিষের মাংসের দাম বেশি হওয়ার কারণ কি? শুধু মানে উৎপাদন কম, উৎপাদন কম তো আবার বটেই, কিন্তু খুব গুখাদ্যর দাম কম, মানে কাস্টমারের চাহিদা কেমন? কাস্টমার চাহিদা খুব ভালো। আমি যে মহিষ জব করতাম, একটা মহিষের ওজন ছিল 12 মণ 13 মণ। হুম। মহিষ কয়টা বিক্রি করতে হয়? আমি 2টা বিক্রি করতে পারতাম, মানে এখন কয়টা বিক্রি করেন? এখন বন্ধ করে ও, দিয়েছি। এখন বন্ধ। হ্যাঁ, কারণ লস হয়, দাম বেশি। মানে মহিষের মাংস যারা কিনতো তারা কি বেশি দাম দিয়েও কিনতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই নেই কিন্তু অনেক দূর দূরান্ত তো আসতো, জানে যে আমি মহিষ বিক্রি করব। আর আমি যে মহিষ আনতাম মানে একদম কুরবানি দেখার মতন মহিষ আনতাম, মানুষ দেখলে বুঝতো যে এইটা নেওয়া লাগবে। আচ্ছা, আরেকটা টিপস দেন মানুষের জন্য। এই যে কোরবানির হাটে গিয়ে লোকজন বলে এটা কি দেশাল, এটা কি ফার্মের। এই যে ফার্মের গরু আর দেশি গরুর পার্থক্যটা কি? আসলে আমাদের দেশে জানেন যে একটা প্রচলিত আছে যে দেশি আর ফার্ম। আসলে গরুর মানে মাংস কিন্তু সবচেয়ে টেস্ট বেশি হলো গিয়ে আপনার যে অস্ট্রেলিয়ান যে আপনার কাউ গরুরই আছে, ফ্রিজিয়ান যেগুলো। ফ্রিজিয়াং, এটা কিন্তু অনেক স্বাদ, সবচেয়ে বিগ সাইজ যেটা আমরা জবাই করি, এই চেয়ে বড়গুলো হলে আরও মজা। যেমন বেঙ্গল মিট, বেঙ্গল মিটের গোস্তের দাম কিন্তু অনেক বেশি আমাদের থেকে। ওদের গরুগুলা থাকে হলো আপনার এক একটা 14 মণ 15 মণ এরকম। ওই গোস যেমন ফ্রিজিয়াম গরুগুলা ওইটা অনেক স্বাদ, আমাদের দেশি গরুর চেয়ে অনেক স্বাদ ওটা। কিন্তু দেশি গরুর প্রতি তো মানুষের এক ধরনের জি, মানে এক ধরনের চাহিদা ওটা আছে। হলো চোখের খিদা,
মানে সেটা কি শুধু দেখতে সুন্দর বলে? দেখতেই সুন্দর। কিন্তু মাংসের আবার স্বাদ- দেশি গরু যে যেটা বিগ সাইজ, যেটা অনেক চবরি হয়, হুম। ওটা স্বাদ বেশি। কিন্তু চর্বিওয়ালা মাংস তো মানুষ কিনতে চায় না, যাই তো খোঁজ হচ্ছে কোনটায় চর্বি কম হবে। চবরি কম মাংস কোনোদিনও স্বাদ না। আমরা যেটা জবাই করি অনেক চবরি, কিন্তু আমরা চবরিটা আলাদা করে ফেলাই। সেই চর্বি কি করেন, আলাদা বিক্রি করেন? হ্যাঁ, আলাদা বিক্রি করি, ওটা তো দাম কম। চর্বির দাম কত? 30 টাকা কেজি। 30 টাকা কেজি? মানে এটা কি খালি জমে বিক্রি করে ফেলতে হবে, এই জন্য বিক্রি করেন? প্রতিদিন আমি নিয়ে যায়, এটা একটা আছে যে মানে চবরিওয়ালা, মানে একটা লোকই আছে যে উনি ঢাকার সাথে চবরি কালেকশন সে করে। কি করে চর্বি দিয়ে? উনি আবার ওই যে সাবান ফ্যাক্টরিতে, এই ও। ফ্যাক্টরিতে বিক্রি করে। আর কি কি বিক্রি করেন কি দামে? ধরেন কলিজা, এই গোস্ত দাম, ভুড়ি। ভুড়ি কম দাম, আচ্ছা, কলিজা কি একই দাম? কলিজা একই দাম। মানে 850 টাকা কেজি। জি, আপনি এখন তো নর্মাল দামে বিক্রি করতেছেন, আর কোনোদিন কি দাম কমানোর ইচ্ছা আছে? আসলে বললাম না আপনাকে যে যদি এরকম আমাদের সহযোগিতা পাই তাহলে অবশ্যই কম। আমি না খালি, এটা ঢাকার সবাই করবো এই কাজ। মাংস ব্যবসায়ী বললাম না যে মাংস ব্যবসায়ী চায় কম দামে বিক্রি করতে। আসলে আমরা, আমাদের ইচ্ছাটাই কম দামে বিক্রি করা, কিন্তু আমরা যেরকম কিনতে তো পারি না। হুম। কিনতে পারলে তো অবশ্যই কম দামে বিক্রি করবো। কলবে, আপনার অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে অনেকক্ষণ কথা বললেন। আমরাও আশা করি আপনি আবার কম দামে মাংস বিক্রি দোয়া করবেন। করবেন। আসলে এটা আমাদের হাতে না ভাই, এটা হইলো গিয়ে আসলে সরকারের হাতে। আপনারা জানেন, আমি প্রতিটা চ্যানেলেই বলছি, দেখেন আপনার মাধ্যমে বলি, আমরা 2003 সালে বা 4 সালে আপনারা এই যারা মসজিদের চামড়াগুলো বিক্রি করছে, ওই খাতাগুলো আপনারা পাবেন এখন। ওই সময় এক একটা চামড়া বিক্রি হয়েছে 3,500 টাকা, 4,000 টাকা। ওই সময় একটা জুতা কিনছেন আপনি 300 টাকা দা, যেমন বাটা জুতা 300, একটা রেট করা ছিল বাটা। এখন সেই চামড়াটা বিক্রি হয় 300 টাকা, জুতার দাম 5,000। এই জিনিসগুলো যে সরকার কেন হলো, কোত্থেকে হলো, কিভাবে হলো, এটা যদি খোঁজ নেয়, যেমন আসলে আমাদের যারা মাংস ব্যবসায়ী পূর্বে ছিলেন, ওনাদেরকে আগে একটু ডাক খোঁজ দিত, পরামর্শ নিত বাণিজ্য মন্ত্রণালয় থেকে। এখন সেই জিনিসগুলো নেয় না। আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের এই মন্ত্রীরা যদি মাংস ব্যবসায়ীকে ডাকে যে আপনাদের কি সমস্যা আমাদের বলেন, আমরা এটা সলভ করার চিন্তা ভাবনা করি, এরকম ডাকলে আমরা বলতে পারতাম যে এই পথটা দেখেন, এই রাস্তাটা দেখেন, আমরা বলে দিতে পারতাম। আমাদের যেমন আগে আমাদের দেশ থেকে চামড়া যেমন ভুলু করা হয়, মানে যেটা পশম ওড়ানো হয়, ওই ভুলুটা কিন্তু আগে আমাদের ইম্পোর্ট করা হতো, মানে আমাদের দেশের বাইরে নিয়ে যেত। ওনারা নিয়ে ওনাদের মতন কালার করে বিক্রি করতো। তা ওনাদের চাহিদা ছিল আমাদের গরুর চামড়াটা। এখন ওই ইম্পোর্টটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে, কীভাবে বন্ধ হয়েছে এটা আমরা জানি না, কেন বন্ধ হলো সেটাও জানি না। ওইটা যদি মনে করেন একটু এই মন্ত্রণালয় থেকে হাত দিত, যে আগে 3 সালে সব জিনিসের, সব পণ্যের দাম বাড়ছে। 3 সালে যেই দাম, সেটা কি এখন আছে সেই দাম? আপনি বলেন। 23 বছরে কয়েক গুণ বাড়ছে। কয়েক গুণ বাড়ছে না 23 বছরে? আর এটা কয়েক গুণ কমে আছে। কেন কমছে এটা দেখুক। আপনার কি মনে হয় কেন কমলো? ওই যে বললাম যে ইনপুটটা বন্ধ করে দিচ্ছে, কে বন্ধ করছে, কারা বন্ধ করছে, এটা খোঁজ দেব। মানে আপনাদের কোনো ফাইন্ডিংস আছে আপনারা? আমাদের কোনো নেই। আমরা তো আসলে মাংস ব্যবসায়ী, কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত মাংস ব্যবসায়ীরা ওরকম শিক্ষিত মানুষ যা মাংস ব্যবসায় করে না, এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু মাংস ব্যবসায়ীর সন্তানগুলো অশিক্ষিত হইতেছে। একটা সময় কিন্তু এই মাংস ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ এই মাংস ব্যবসায় নতুন করে কর্মচারী ঢুকতেছে না। কারণ যে রিক্সা চালায় এর ছেলেটাও লেখাপড়া করায়। আমরা আশা করি আপনার সমস্যাগুলো সরকার দেখবে, আর আপনি নিশ্চয়ই সমস্যার সমাধান হলে আবার আমাদের 595 টাকায় মাংস দোয়া করবেন। বিক্রি করবেন। খুলবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন। আমাদের সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম জনপ্রিয় মাংস ব্যবসায়ী, যিনি অনেক কম দামে 595 টাকায় মাংস বিক্রি করে জনপ্রিয় হয়েছিলেন, সেই ব্যবসায়ী খলিলুর রহমানের সাথে। তার অনেকগুলো সম্ভাবনার কথা যেমন বললেন, কিছু শঙ্কার কথাও জানালেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।